আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। তো আজকে আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে একটা টপিক প্রেজেন্ট করব, যেটা হচ্ছে রোড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কিভাবে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারি উইদিন জাস্ট ওয়ান ক্লিক। এটা ব্যাক এন্ডে একটা ডেটা আর্কিটেকচার কাজ করবে। আমি সেই ডেটা আর্কিটেকচারটা কিভাবে তৈরি করতে হবে এটা একদম একটা কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমরা খুবই বেসিক এন্ড থেকে আলোচনা করি, বেসিক কিছু জায়গা থেকে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে একটা সামারি, একটা প্রেজেন্টেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিসের প্রেজেন্টেশন? এটা হচ্ছে সব ট্রানজাকশন গুলার উম, সমস্ত ট্রানজাকশনের একটা রিফ্লেকশন থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা কিছু এলিমেন্টের মাধ্যমে এটার একটা সুন্দর প্রেজেন্টেশন দেখি, যেটাই থাকতে পারে হচ্ছে আপনার এফএস এলিমেন্ট গুলা, যেরকম অ্যাসেট, তারপর ইকুইটি, লায়াবিলিটিস। এর মধ্যে আবার কিছু হচ্ছে সাবগ্রুপ আছে, যেরকম নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তারপর ইকুইটি লায়াবিলিটি সেকশনে আছে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এরকম মানে এফএস এলিমেন্টস গুলো আছে। তো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা তো একটা, যেহেতু একটা প্রেজেন্টেশন, সো এইখানে হচ্ছে সুন্দরভাবে সবকিছুই সামারাইজ করা থাকে, কিন্তু এটার ব্যাক এন্ডে থেকে আমি একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি যে ব্যাক এন্ডে অনেক ধরনের ট্রানজাকশন থাকে, এবং মানে এইটা ও- এই এইগুলা আমরা কোথায় পাই? এটা পাই হচ্ছে ডাম্প জিএল এ থাকে। এটা হচ্ছে ডে টু ডে ট্রানজাকশন গুলা থাকে হচ্ছে ডাম্প জিএল এ। সো আমি স্টেপ বাই স্টেপ একটু প্রসিড করছি। ফার্স্ট অফ অল, আমার ব্যালেন্স শিটের ব্যালেন্স গুলা থেকে আসে, এটা আসে হচ্ছে অ্যাসেটস, তারপর হচ্ছে ইকুইটি আর লায়াবিলিটিস। তো অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেট থেকে যখন আমরা ইকুইটি লায়াবিলিটিস বাদ দিই, তখন হচ্ছে আমাদের জিরো ব্যালেন্স আছে। যদি হচ্ছে জিরো ব্যালেন্স আসে, তার মানে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এফএস মিলে গেছে। এখন আমরা এটা আমরা ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাই, কিন্তু এই ডেটাগুলা কোথা থেকে আসে? অ্যাসেটের ইকুইটি লায়াবিলিটিস, হ্যাঁ, এই ডেটাগুলা কই থেকে আসে? এই ডেটাগুলা আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে দেখতে পাই, তখন হচ্ছে এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই ডেটাগুলো আসছে ব্যাক এন্ড থেকে একদম। প্রতিটা হচ্ছে ডে টু ডে ট্রানজাকশন থেকে হচ্ছে এই ডেটাগুলো আসে, বা এই সামারি গুলা তৈরি হয় লাস্টে এসে। So আমি ফার্স্টে শুরু করছি হচ্ছে অ্যাসেট থেকে। সো অ্যাসেটের যে হচ্ছে আমরা ফিগারটা দেখতে পাই, আম, ধরি অ্যাসেটের 100 টাকার ফিগার দেখতে পেলাম, এটা কই থেকে আসলো? নন কারেন্ট অ্যাসেট থেকে আসলো, আর কারেন্ট অ্যাসেট থেকে আসলো। সো নন কারেন্ট অ্যাসেট থেকে সাপোজ আসছে 30 টাকা, কারেন্ট অ্যাসেট থেকে আমার 70 টাকা। সো এটা আমি এফএস এর প্রেজেন্টেশন দেখতে পাই যে 100 টাকা। এখন আমার নন কারেন্ট অ্যাসেটের ব্যালেন্সটা কই থেকে আসে? নন কারেন্ট অ্যাসেটের ব্যালেন্সটা আসে হচ্ছে আমার এফএস এর, আহ, এটা হচ্ছে আমি কি বলতে পারি, এটা হচ্ছে লাইন আইটেম, মানে নন কারেন্ট অ্যাসেটের লাইন আইটেম। নন কারেন্ট অ্যাসেটের লাইন আইটেম এখানে কি কি? পিপি, সিডব্লিউআইপি, ইনটেনজিবল এন্ড আদার নন কারেন্ট অ্যাসেটস। হ্যাঁ। তো এই যে হচ্ছে এই চারটা লাইন আইটেম থেকে হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের ব্যালেন্সটা আছে। ঠিক সেম ভাবে কারেন্ট অ্যাসেটের এরকম আরো অনেক লাইন আইটেম থাকে, সেই লাইন আইটেম গুলোর থেকে হচ্ছে কারেন্ট অ্যাসেটের ফুল ব্যালেন্সটা আসে। সেই নন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট অ্যাসেট থেকেই তো হচ্ছে আমার হচ্ছে এই অ্যাসেটের হচ্ছে ফিগারটা চলে আসছে। সো এখন আমরা আরেকটু ব্যাকওয়ার্ডে যাচ্ছি। এটা হচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের লাইন আইটেম আছে চারটা, এর মধ্যে আমি একটা ধরছি পিপি। সো পিপি এই যে ফিগারটা, সাপোজ এখানে আসছে 30 টাকা। সো এই 30 টাকা কই থেকে? 30 টাকা, ধরি 30 টাকা। সো এই 30 টাকা কই থেকে, কোথা কোথা থেকে আসছে? 30 টাকা আসছে আমার হাতের ডান পাশে দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু জিএল কোড আছে। সো এখানে কয়টা জিএল কোড আছে আমরা একটু দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। সো 11টা জিএল কোড থেকে এই জিএল এর যে ব্যালেন্স গুলা, এই জিএল এর ব্যালেন্স গুলা কম্বাইন করে আমরা পেয়েছি পিপি এর যে ফিগারটা। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে হচ্ছে আমাদের জিএল গুলা যে আছে, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট, এইগুলা কি, এগুলাকে আমরা বলছি হচ্ছে কন্ট্রোল জিএল। সো কন্ট্রোল জিএল গুলা থেকে যে ব্যালেন্স গুলো আসছে, এগুলা কি কোনো সাব জিএল নাই? অবভিয়াসলি সাব জিএল আছে।
সো এরকম আমরা দেখতে পাবো যে ল্যান্ডের হয়তো বা 3-4টা সাব জিএল আছে, প্ল্যান্টের হচ্ছে 3-4টা সাব জিএল আছে, মেশিনারিজ এর হচ্ছে 3-4টা সাব জিএল আছে, এরকম হচ্ছে সাব জিএল আছে। সাব জিএল এর ব্যালেন্স গুলা কোথায় গিয়ে হিট করে? কন্ট্রোল জিএল বা হচ্ছে জেনারেল লেজার। আমি এটাকে হচ্ছে আমার সুবিধার্থে এটাকে কন্ট্রোল লেজার বা কন্ট্রোল জিএল বলি। তারপর আমরা যে গেলাম, আহ প্রত্যেকটা কন্ট্রোল জিএল এর আবার হচ্ছে সাব জিএল আছে, আবার প্রত্যেকটা সাব জিএল এর ব্যালেন্স গুলা কোথা থেকে আসছে? সাব জিএল এর ব্যালেন্স গুলো আসছে হচ্ছে আপনার ডে টু ডে ওয়াইজ যে ট্রানজেকশন থাকে, ওই ডে টু ডে ওয়াইজ ট্রানজেকশন থেকে হচ্ছে সাবজিএল এর ব্যালেন্স গুলো আসছে। সো ডে টু ডে ওয়াইজ যে হচ্ছে আমার ট্রানজেকশন গুলা হচ্ছে, ওই ট্রানজেকশন গুলা রেকর্ড থাকে হচ্ছে আমার ডাম্প জিএল এ। সো আলটিমেটলি হচ্ছে ডাম্প জিএল থেকে আমার জিএল, জেনারেল লেজার না, ডাম্প জিএল থেকে আসে হচ্ছে সাব জিএল এ, সাব জিএল থেকে আসে কন্ট্রোল জিএল বা জেনারেল লেজারে, জেনারেল লেজারের ব্যালেন্স গুলো আসে আমার টিভিতে, টিভির ব্যালেন্স গুলাই হচ্ছে আমরা এটাকে ক্লাসিফাই করে যে এফএস এর যে লাইন আইটেম গুলো আছে, যেরকম আমি শুধু একটা এলিমেন্টের নন কারেন্ট অ্যাসেটের একটা লাইন আইটেম দেখিয়েছি, পিপি, সিডব্লিউআইপি, হ্যাঁ, ইনটেনজিবলস বা আদার নন কারেন্ট অ্যাসেট। এইটা হচ্ছে একটা এফএস এর একটা এলিমেন্টের লাইন আইটেম। সো এরকম প্রত্যেকটা এলিমেন্টারি লাইন আইটেম আছে, ওই লাইন আইটেম গুলার হচ্ছে আবার কিছু হচ্ছে জিএল কোড থেকে ওই ব্যালেন্স গুলো আসছে, আবার ওই জিএল গুলো আসছে হচ্ছে সাব জিএল থেকে, সাব জিএল গুলো আসছে কোড থেকে? ডে টু ডে ওয়াইজ যে ট্রানজেকশন আমার হচ্ছে ডাম জিএল থেকে আসছে। সো ডাম জিএল দেখা যায় যে ডাম জিএল এ প্রায় আহ, আমি একটা ক্লায়েন্টে দেখেছি সেখানে প্রায় 3.5 লাখ রো এর হচ্ছে একটা ডেটা ছিল, সেটা এক্সেলেই প্রায় হচ্ছে 78 এমবির মতো। সো এটা রান করতেই হচ্ছে অনেক টাইম লাগে। সো ডাম্প জিএলটা আসলে এক্সেল অ্যানালাইসিস করা কঠিন, সেই জন্য হচ্ছে ডাম্প জিএলটা আবার আমরা খুবই ইজিলি পাওয়ার কোয়েরি আর ডেটা মডেলিং এর মাধ্যমে এক্সেলের মধ্যেই এটা একটা হচ্ছে এক্সেলের এক্সেলের মধ্যেই এই দুইটা হচ্ছে ফিচার আছে, পাওয়ার কোয়েরি আর ডেটা মডেলিং, সেইখানে হচ্ছে আমরা এগুলা অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, আমরা এখন আরেকটু ফরওয়ার্ড হই। সো আমরা ইআরপি তে কিছু থাকে হচ্ছে ক্লিয়ারিং অ্যাকাউন্ট। সো হোয়াট ইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট? আচ্ছা, ক্লিয়ারিং অ্যাকাউন্ট হচ্ছে একটা ওয়েটিং লাউঞ্জ এরিয়ার মতো। হ্যাঁ, এরকম হচ্ছে আহ, একটা জিএল এর, সাপোজ একটা জিএল এর ব্যালেন্স, এটা হচ্ছে আলটিমেটলি ওটার ডেস্টিনেশনে না পৌঁছানোর আগ পর্যন্ত ওই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলো হচ্ছে ক্রিয়েট করা হয় ইআরপি তে। ওই টেম্পোরারি অ্যাকাউন্ট গুলাতে হচ্ছে ব্যালেন্স গুলো হোল্ড করে রাখা হয়। এটা হচ্ছে টেম্পোরারিলি এটা রাখা হয়, এটা পার্মানেন্টলি না। এটা আস্তে আস্তে কি করে, আস্তে আস্তে হচ্ছে আপনার ম্যাচিং বা রিকনসিলিয়েশনের মাধ্যমে এই ফিগারটাকে হচ্ছে কমিয়ে আনতে থাকে। এটাকে নর্মালি হচ্ছে জিরোতে আনার হচ্ছে নিয়ম, কিন্তু এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি এটা আনা সম্ভব হয় না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু লিমিটেশনস এর কারণে। সো এটা কেন সম্ভব হয় না সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, এই জিএল গুলা কেন ক্রিয়েট করা হয়? ক্লিয়ারিং অ্যাকাউন্ট গুলা, ক্লিয়ারিং অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে আমার একটা ট্রানজেকশন হয়েছে, কিন্তু ইমিডিয়েটলি ওইটা আমি কোথায় হিট করাবো সেটা হচ্ছে আমার কাছে নট নোন, মানে ইমিডিয়েটলি এটা আমি জানি না। সো দেখা যাচ্ছে যে ওইটা আমার টেম্পোরারিলি কোনো একটা অ্যাকাউন্টে এটা ধরাইতে হয়, যার কারণে হচ্ছে এই ক্লিয়ারিং অ্যাকাউন্ট। তারপরে টাইমিং ডিফারেন্স আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল জিনিস যেটা, সেটা হচ্ছে অডিট ট্রান্সপারেন্সির জন্য হচ্ছে ইআরপির এই ক্লিয়ারিং অ্যাকাউন্ট গুলা খোলা হয়। কারণ এই ক্লিয়ারিং অ্যাকাউন্ট গুলা থাকলে তখন হয় কি, ওই ম্যাচিং করে রিকনসিলিয়েশনের মাধ্যমে ওই গ্যাপ গুলা কমিয়ে আনা হয়, যার কারণে হচ্ছে এখানে একটা অডিট ট্রেল থাকে। আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। এই ক্লিয়ারিং অ্যাকাউন্ট গুলো বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা হয়। এটা ধরি আমরা একটা এক্সাম্পল নিলাম যে হচ্ছে গুডস রিসিভড। এরকম হচ্ছে একটা জিএল অ্যাকাউন্ট, যে গুডস রিসিভ ইনভয়েস ক্লিয়ারিং অ্যাকাউন্ট নামেও থাকে, জিআরআইআর অ্যাকাউন্টও বলে এটাকে, অথবা বলে হচ্ছে ইনভেন্টরি অ্যাপি অ্যাকুয়ালস নামে হচ্ছে এটা থাকতে পারে। সেটা সিনারিওটা কেমন? সিনারিওটা হচ্ছে একজন সাপ্লায়ারের কাছ থেকে একটা কোম্পানি হচ্ছে গুডস রিসিভ করছে অথবা ইনভেন্টরি রিসিভ করছে, সে জিআরএন করে ফেলছে, কিন্তু সে এখনো ইনভয়েসটা কি হয় নাই, হ্যাজ নট ইয়েট বিন রিসিভড। সে সাপ্লায়ারের কাছ থেকে সে এখনো কোনো ধরনের ইনভয়েস পায় নাই। সো যেহেতু পায় নাই, কিন্তু সে কি করছে, ইনভেন্টরি কিন্তু সে জিআরএন করে ফেলছে। সো জিআরএন করার কারণে আমার ইমিডিয়েটলি হচ্ছে ইনভেন্টরি হচ্ছে আমার বাড়ায় দেখাইতে হবে।
হ্যাঁ, ইআরপি তে। সো আমি কি করতেছি, আমি হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট করতেছি, কিন্তু আমি কি হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবলকে আমি ক্রেডিট করতে পারতেছি না, কারণ হচ্ছে সাপ্লায়ারের ইনভয়েস আমি এখনো পাই নাই, যার কারণে হচ্ছে কি আমি ওই যে একটা টেম্পোরারি একটা ক্লিয়ারিং অ্যাকাউন্ট তৈরি করছি, এটাকে বলে ইনভেন্টরি অ্যাপি অ্যাক্রুয়ালস অথবা ইনভেস্ট ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেটাই বলেন, সো জিআরআই এর অ্যাকাউন্ট যেটাই বলেন। সো আমি কি করছি, ইনভেন্টরি কি আমি ডেবিট করছি, আর ইনভেন্টরি অ্যাপি অ্যাক্রুয়ালস ক্লিয়ারিং অ্যাকাউন্টটাকে আমি কি করছি, বাড়িয়ে দিচ্ছি। এটা একটা টাইপ অফ লাইবিলিটি অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং আমার ডাটা আর্কিটেকচারে এটাকে হচ্ছে আমি লায়াবিলিটি হিসেবে হচ্ছে ক্লাসিফাই করব। সো পরবর্তীতে কি হলো, যখন আমার ইনভয়েসটা যখন রিসিভ হলো, ইনভয়েসটা রিসিভ হওয়ার পরে এখন আমি কি করবো, এখন কি আবার হচ্ছে আমি ওই ইনভেন্টরি বাড়িয়ে দেখাবো? না, এখন তো আমার কি করতে হবে, ওই সাপ্লায়ার বা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কে তো আমার বাড়াইতে হবে। এখন যদি আবার যদি আমি অ্যাপি অ্যাক্রুয়ালস যদি হচ্ছে অ্যাপি অ্যাক্রুয়ালসটা বাড়াই, আবার যদি ক্রেডিট করি, তাহলে কিন্তু এটা রং পোস্টিং হলো। যার কারণে আমরা করি কি, এখন আগে অ্যাপি অ্যাক্রুয়ালস অ্যাকাউন্ট আমরা বাড়াইছি, এটা একটা লাইবিলিটি অ্যাকাউন্ট ছিল, ক্রেডিট করছি, বেড়েছিল। এখন আমরা কি করতেছি যে এই ইনভেন্টরি অ্যাপি অ্যাক্রুয়ালসটাকে কমানোর জন্য এটাকে ডেবিট করে দিচ্ছি, আর বাড়াচ্ছি কোনটাকে, ইনভয়েস পাওয়ার পরে। ইনভয়েস পাওয়ার পরে আমরা সাপ্লায়ার পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা কি করে দিচ্ছি, ক্রেডিট করে দিচ্ছি। সো এখন দেখেন এইখানের যে ইম্প্যাক্টটা দেখেন, ইনভেন্টরি বা অ্যাপি অ্যাকুয়ালস ক্লিয়ারিং অ্যাকাউন্ট আর জিআর আইআর অথবা অ্যাপি অ্যাকুয়ালস ক্লিয়ারিং অ্যাকাউন্ট একবার ডেবিট হয়েছিল 100 টাকা সাপোজ, তার পরবর্তীতে না, একবার ক্রেডিট হয়েছিল 100 টাকা সাপোজ, পরবর্তীতে ডেবিট হয়ে গেছে 100 টাকা, যার কারণে এটাতে কি ব্যালেন্স, আলটিমেটলি কোনো কি নাই, ইম্প্যাক্ট নাই। আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট নেই, যার কারণে এটাকে আমরা বলছি টেম্পোরারি অ্যাকাউন্ট। কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু লিমিটেশনস এর কারণে এই যে হচ্ছে ব্যালেন্সটাকে আমার কখনোই রিকনসাইল করে জিরো করা পসিবল হয় না। এটার ডিফারেন্ট ডিফারেন্ট রিজন থাকে, অনেক সময় দেখা যায় যে রেটের ডিফারেন্স এর কারণে হচ্ছে এই যে ছোট ছোট ব্যালেন্স গুলো থেকে যায়। সো এটা আপনারা হচ্ছে ক্লায়েন্টের সাথে আহ, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ডিসকাস করে এই ইস্যুটা সলভ করতে পারেন। তারপর আমি আসছি হচ্ছে ওয়াই ক্লিয়ারিং অ্যাকাউন্টস। এই যে আমি এই জিনিসগুলো মোটামুটি আলোচনা করেছি যে কেন হচ্ছে ইনভেন্টরি ক্লিয়ারিং অ্যাকাউন্ট গুলা কেন জিরো হয়। টাইমিং ডিফারেন্সের জন্য হইতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে মিসিং ট্রানজেকশন অথবা আনপ্রসেস ডকুমেন্ট, যেটা বললাম যে হচ্ছে ইনভয়েসটা পাইতে লেট হয়েছে, কিন্তু ইন দা মিন টাইম হচ্ছে জিআরএন করে ফেলছে ইনভেন্টরি। তারপরে ইনকারেক্ট কারেক্ট অ্যাকাউন্টিং পোস্টিং। এই জিনিসগুলো আরো একটু হচ্ছে আপনারা এআই এর মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে ডিসকাস করে ব্রেন স্টর্মিং করে একটু শিখে নিতে পারেন, অথবা ক্লায়েন্টের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। আচ্ছা, এখন আমি ডেটা আর্কিটেকচারটা তৈরি করব। সো ডেটা আর্কিটেকচারটা তৈরি করার আগে আমাদের জানতে হবে একটা বিষয়, যে হচ্ছে ডেটা নর্মালাইজেশন। এখন ডেটা নর্মালাইজেশনটা কি? ডেটা নর্মালাইজেশনটা হচ্ছে যে একটা একটা ডেটাকে একদম অ্যাটমিক ইউনিটে হচ্ছে ভাঙা, একদম অ্যাটমিক ইউনিটে ভাঙা, এইটাকেই বলা হচ্ছে ডেটা নর্মালাইজেশন। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি। সাপোজ হচ্ছে আমার ওই যে পিপি, হ্যাঁ, পিপি আমার জিএল কোড ছিল কি, পিপি একটা লাইন আইটেম, এই লাইন আইটেমের মধ্যে আমার অনেকগুলা প্রায় হচ্ছে 10টা 11টা জিএল ছিল। সেই 10টা 11টা জিএল এ যদি হচ্ছে আমি একটা সেলে যদি হচ্ছে আমি সমান দিয়ে তারপরে হচ্ছে এই জিএল অ্যাকাউন্ট গুলাকে যদি হচ্ছে আমি অ্যাড করি, বা হচ্ছে এই জিএল অ্যাকাউন্ট গুলা যদি আমি লিখি, সেটা নিয়ে কিন্তু আমি এক্সেলে কোনো অ্যানালাইসিস করতে পারবো না। যার কারণে করতে হবে কি, আমার এই এই ইয়াটাকে ডেটাটাকে আমার ভেঙে ভেঙে একদম অ্যাটমিক ভ্যালুতে নিয়ে আসতে হবে, বা হচ্ছে একদম ইউনিটে হচ্ছে আমার কনভার্ট করা লাগবে। অর্থাৎ প্রত্যেকটা জিএল কোডের জন্যই আমি আলাদা 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 আলাদা, হ্যাঁ, সেলে হচ্ছে লিখবো, এন্ট্রি দিব, এবং প্রত্যেকটার জন্যই আমার সাব হেডে কি দিব, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটাকেই বলা হচ্ছে ডেটা নর্মালাইজেশন। অর্থাৎ প্রথমের যেটা আমরা দেখলাম যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা একটা সেলের মধ্যে রাখা হয়েছে, এটাকে বলা হয় আননর্মালাইজড ডেটা। সো এখান থেকে আমরা কোথায় আসছি, যে এটাকে বলা হয় 1NF, হ্যাঁ, ফার্স্ট নর্মাল ফর্ম। সো এটা হচ্ছে একটা ডেটাকে ভেঙে একদম এটা ইউনিট ভ্যালুতে হচ্ছে নিয়ে আসে। সো এটা ডেটা নর্মালাইজেশনের আরো অনেক ফর্ম আছে, যেরকম হচ্ছে সেকেন্ড 2NF, মানে সেকেন্ড নর্মাল ফর্ম। এগুলো হচ্ছে ওই ডেটা মডেলিং এর ক্ষেত্রে এগুলা কাজে লাগে। সো এটা আমরা ফার্দার
হয়তো বা অন্য কোনো দিন এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আরেকটু প্রসিড হচ্ছি। এখন আমি দেখাতে চাচ্ছি যে এফএস এর যে লাইন আইটেম গুলো ছিল, প্রত্যেকটা লাইন আইটেমের আন্ডারে অনেকগুলো জিএল ছিল। হ্যাঁ, সো এখানে দেখেন জাস্ট ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে কতগুলা, হ্যাঁ কতগুলা জিএল আছে। আর এটা আসলে আমি এখানে গুনতে পারছি না, সো মিনিমাম হচ্ছে 30 থেকে 40টা জিএল আছে। হ্যাঁ, মানে কন্ট্রোল জিএল যেটা। সো এই কন্ট্রোল জিএল গুলাকে আমরা কি করব, ডেটা নর্মালাইজেশন হচ্ছে আমরা প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা ভেঙে ভেঙে হচ্ছে লিখবো, এবং এই জিএল গুলাকে আমরা ক্লাসিফাই করবো কি হিসেবে, এই জিএল গুলাকে প্রত্যেকটা লাইন আইটেম ওয়াইজ হচ্ছে আমরা, ধরুন যে হচ্ছে আমি পিপি না, আমি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের এই যে 1303 থেকে আমরা দেখতে পাচ্ছি 1303 থেকে 1461 এই পর্যন্ত যে আমার জিএল কোড গুলা আছে, জিএল কোড গুলা সবগুলাকে আমি ক্লাসিফাই করবো হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে। এইটা আমি হচ্ছে এক্সেলে আমি দেখাচ্ছি, রাইট? এখন আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সেলে। আচ্ছা, ফার্স্টে আমি এটা একটু ডেটা আর্কিটেকচারটা আমি বুঝিয়ে নিই। আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখেন আমি ফার্স্টে কি করেছি যে জিএল গুলা প্রত্যেকটা, এখানে আমি কোন জিএল গুলা এনেছি, কন্ট্রোল জিএল গুলা নিয়ে এসেছি। এই কন্ট্রোল জিএল গুলাকে আমি ক্লাসিফাই করেছি যে এই যে ল্যান্ড বিল্ডিং, হ্যাঁ, এখানে কতগুলা, এখানে আছে হচ্ছে আমার 10টা আইটেম। সেই 10টা আইটেমকে আমি ক্লাসিফাই করেছি হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট নামে। হ্যাঁ, সফটওয়্যার এটাকে আমি ইন্টেনজিবল অ্যাসেট নামে হচ্ছে ই করেছি, ক্লাসিফাই করেছি। তো এখানে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো আপনারা হচ্ছে ক্লাসিফিকেশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে রাখবেন, সেটা আমি দেখিয়ে দেবো। আর তারপর আছে হচ্ছে আমার এই যে এভাবে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টকেই ক্লাসিফাই করেছি এখানে, জাস্ট এইটাকে হচ্ছে ডেটা নর্মালাইজেশন বলে। এখন আমি এই ডাটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, সো আমার এখন আমি চলে আসি হচ্ছে টিভিতে। সো এটা হচ্ছে আমার টিভি। আমি একটু ফুল পিকচারটা একটু জুম আউট করে আমি দেখিয়ে নিচ্ছি। তো এই ভ্যালু গুলো আমি বাদ দিচ্ছি, যেটা নিয়ে আমি প্রিভিয়াসলি আপনাদের সামনে কাজ করেছিলাম। এটা একটু টেকনিক্যাল কাজ, তো একটু টাইম লাগতে পারে আমাদের, কিন্তু হচ্ছে ইনশাল্লাহ এটা বুঝলে একদম খুবই জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে টিভি থেকে আমরা কিভাবে হচ্ছে ফাইনাল ব্যালেন্স গুলো নিব। এখন দেখেন, আমি কেন বলেছিলাম যে প্রত্যেকটা জিএল এর আবার হচ্ছে সাব জিএল থাকে। হ্যাঁ, সাপোজ এইখান থেকে আমি একটা জিএল হচ্ছে সিলেক্ট করবো, সাপোজ অ্যাকাউন্টস রিসিভার, কোনটা নিতে পারি, কোনটা উম, নিতে পারি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ক্যাশ ক্যাশ না, এখানে তো হচ্ছে কন্ট্রোল জিএল গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করি। এখানে প্রকিউরমেন্ট, অ্যাডভান্স প্রকিউরমেন্ট সার্ভিস, অ্যাডভান্স প্রকিউরমেন্টের দেখেন এখানে কতগুলো সাবজেক্ট আছে, 3টা। হ্যাঁ, সো এগুলো অনেক বড় বড় থাকে, আরো অনেক বড় থাকে। আমি এখানে আরেকটা দেখাই, সাপোজ ইনভেস্টমেন্ট এফডিআর। হ্যাঁ, এইটার দেখেন এটা কতগুলো সাবজেক্ট আছে। হ্যাঁ, 1201 থেকে শুরু করে 1237। সো আমি দেখবো হচ্ছে যে আমার এইখানে যে টোটাল যে ফিগারটা, হ্যাঁ, এটা এন্ডিং যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা কোথায় যাবে, একদম 1621 চলে যাবে। হ্যাঁ, কন্ট্রোল জিএল এ চলে যাবে। সো আমার টার্গেট হচ্ছে এইখানের এই ব্যালেন্স গুলাকে একটা কন্ট্রোল জিএল এ নিয়ে হিট খাওয়ানো। সো আমরা সামনের দিকে যদি প্রসিড, আচ্ছা এখানে একটু দেখি আমার ডেবিট ব্যালেন্স কত আসছে। ডেবিট ব্যালেন্স আসছে এই যে উপরে সাব টোটালটা আমি একটা ফর্মুলা করে দিচ্ছি, উপরে দেখাচ্ছে সাব টোটালটা, এখানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্সটা দেখাচ্ছে। আমি এখানে মাইনাস করে দুইটার ফিগার দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে আমার নিট ব্যালেন্সটা কত থাকছে। সো এইখানে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা একটু কোথায় যাবে,
এই ব্যালেন্সটাই যাবে হচ্ছে আমার কন্ট্রোল জিএল এ। সো আমি আমার আলটিমেট ডাটা হচ্ছে এই রটিভিটার থেকে আমার একদম রানিং ব্যালেন্সটা নিয়ে আসা, এটাকে আমি রানিং ব্যালেন্স বলবো। সো এখন আমি চলে যাচ্ছি, আমি ইউনিক ফর্মুলা ইউজ করব কারণ এখানে অনেকগুলা জিএল আছে। সো ইউনিক ফর্মুলা ইউজ করে আমি আসলে অনেকগুলো মানে এগুলা রিপিটেডলি আছে। সো এটা যেন একবার রিপিট হয় এই জন্য আমি ইউনিক ফর্মুলাটা ইউজ করতেছি। সো এখানে 1011 থেকে আমি পুরোটা টানলাম, তখন আমার চলে আসছে 284টা জিএল। আগে কতগুলো ছিল আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটাকে আমি একটু নাম দিয়ে নিচ্ছি, কন্ট্রোল লেজার। কন্ট্রোল লেজার ফরম্যাটিং করে নিচ্ছি। আমার এখানে আছে 284টা, কিন্তু আমার টিভিতে কতগুলো ছিল টিভিতে দেখেন। টিভিতে সাব জিএল গুলো থাকার কারণে এখানে 900, হ্যাঁ 926টা টোটাল জিএল ছিল, সেখান থেকে আমার কয়টা চলে আসছে 284টা। এখন আমি জাস্ট কি করবো, এখন আমি জাস্ট দেখবো এখানে ডেবিট ব্যালেন্সটা কত আসছে আমার টোটাল। ডেবিট, এই অ্যাকাউন্টটা কতবার ডেবিট হয়েছে, এই অ্যাকাউন্টটা কতবার ক্রেডিট হয়েছে, এই অ্যাকাউন্টটা নেট অফ করে ডেবিট থেকে ক্রেডিট চলে যাওয়ার পরে আমার রানিং ব্যালেন্স কত যাচ্ছে, এবং এই ব্যালেন্সটাই যাবে আমার কোথায়, এফএসসি রানিং ব্যালেন্স। আমি ফরম্যাটিং করে নিচ্ছি। এখন আমি টোটাল ডেবিট টানার জন্য কি করবো, সামিট ফর্মুলা ইউজ করবো। সাম, আমি হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করে দেবো। রেঞ্জটা কি সিলেক্ট করবো, যে হচ্ছে কন্ট্রোল জিএল এর যে কোড গুলো আছে ওই কোড গুলো আমি হচ্ছে সিলেক্ট করে দেবো। সো কন্ট্রোল আপ অ্যারো চাপলে একসাথে চলে যেতে পারবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এখন কি করবেন, এখন হচ্ছে সেল গুলাকে আমি পুরো রেঞ্জটা আমি কি করে দিব, লক করে দিব। সো সো ফাংশন F4 চাপলেই, অথবা F4, কারো কিবোর্ড হচ্ছে F4 চাপলেও কাজ করে, আবার কারোটাতে হচ্ছে ফাংশন F4 চাপতে হয়। সো ফাংশন F4 চেপে আমি হচ্ছে রেঞ্জটা আমি লক করে দিচ্ছি। এখন আমি ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব। সো ক্রাইটেরিয়া আমি সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়াটা আমি লক করব, কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে কি করবো, আমি কলামটা ছেড়ে দিব, কারণ না কলাম রাখবো, সেলটা ছেড়ে দিব। হ্যাঁ, তারপর চলুন হচ্ছে আহ এখন আমি দিব হচ্ছে যে যেখান থেকে আমি সামটা নিয়ে আসবো, অর্থাৎ ডেবিট ব্যালেন্স গুলোর থেকে আমি সাম ক্রিয়েট করবো। সো আমি চলে যাচ্ছি ডেবিট ব্যালেন্সে। দিস ইজ ডেবিট ব্যালেন্স। এখন এখান থেকে আমি এইটাকেও লক করে দিচ্ছি, ফাংশন F4। কিন্তু আমি এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমি কলামকে লক করব না। কারণ কলামকে লক করবো না কেন, আর এমনি হচ্ছে এই ফর্মুলাটাকে কন্ট্রোল আর দিয়ে আমি হচ্ছে রাইট সাইডে কপি করে নিব। সে যখন রাইট সাইডে কপি করে নেবো, আমি যদি হচ্ছে ওই কলামটা যদি হচ্ছে লক রাখি, তাহলে হচ্ছে ডেবিট ব্যালেন্সের যোগফল দেখাবে বারবার। কিন্তু আমি যখন এই কলামটা হচ্ছে আনলক করে দিব, তখন সে হচ্ছে কলামটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আবার রেঞ্জটা যে সেল রেঞ্জ 11 থেকে 936, ওইটা আবার ঠিকই হচ্ছে আপনার ওই রেঞ্জ থেকেই লক হয়ে থাকবে। So, আমি দিয়ে দিচ্ছি, আমার ডেবিট ব্যালেন্স চলে আসলো। আমি হচ্ছে ডাবল ক্লিক দিয়ে এই যে আমার টোটাল হচ্ছে কতবার আমার এই অ্যাকাউন্টে ডেবিট হয়েছে এটা চলে আসছে। আমি অ্যাকাউন্টিং ফর্মেটে নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট কন্ট্রোল আর দিয়ে দিবেন, আমার ক্রেডিট ব্যালেন্স চলে আসছে। এখন আমি কি দেখবো, যে আলটিমেটলি আমার ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করে যে আমার ক্লোজিং ব্যালেন্সটা কত। হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্সটা আমার কত রয়েছে। So, আমি ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স, এবং এই ইয়ার এন্ডিং ব্যালেন্সটাই আমার কোথায় যাবে, এফএসএ যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমি নাম দিচ্ছি সাম টিভি। ওকে, এখন আমি এই সাম টিভিটাকে লিঙ্ক করে দেবো কোথায়, আমি হচ্ছে ডেটা আর্কিটেকচারের সাথে, যেখানে আমি মাস্টার গ্রুপিং এটা অলরেডি আমি ক্রিয়েট করেছি। এইটা একটু টাইম কনজিউমিং, এটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখিয়ে দিয়েছি যে হচ্ছে কি করতে হবে। আপনি ক্লায়েন্টের সাথে বসে যে এফএস লাইন আইটেম যে পিপিই তে কতগুলো জিএল অ্যাকাউন্ট
ঢুকছে। তারপর হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কতগুলো হচ্ছে জিএল অ্যাকাউন্ট ঢুকছে। সো এইটা জাস্ট হচ্ছে আপনি একটু ওনার কাছ থেকে জেনে নেবেন। তারপর হচ্ছে আপনি পিপিই কে ম্যাপিং করে দিবেন। পিপিই কোথায় যাচ্ছে? নন কারেন্ট অ্যাসেটে। ইনটেনজিবল অ্যাসেট কোথায় যাচ্ছে? নন কারেন্ট অ্যাসেটে। আদার নন কারেন্ট অ্যাসেট কোথায় যাচ্ছে? নন কারেন্টে। তারপর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কোথায় যাচ্ছে? কারেন্ট অ্যাসেটে। ব্যাংক ওভারড্রাফট কোথায় যাচ্ছে? কারেন্ট লায়াবিলিটিতে। হ্যাঁ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কোথায় যাচ্ছে? কারেন্ট অ্যাসেটে। সো এইভাবে হচ্ছে আপনি ওটা ম্যাপিং করে নেবেন। এখন আমি কি করছি, এখন আমি রানিং ব্যালেন্সটা ভিলুকআপ দিয়ে এখান থেকে নিয়ে আসবো। So হচ্ছে ভিলুকআপ or এক্সলুকআপ যেটাতে শর্ট ফিল করেন, তবে ফর্মুলা জানি হচ্ছে সঠিক থাকে, কারণ ফর্মুলা যদি সঠিক না থাকে তাহলে আহ, পুরা কাজে আপনার হচ্ছে উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, যেটা আমার হচ্ছে প্রেজেন্টেশন দিতে গিয়ে যেটা হয়েছিল, আমি কনফিডেন্স পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে আমার পুরো বিমান লেগে গেছিল। সো এখানে আমি হচ্ছে লুকআপ ভ্যালুটা দিয়ে দিচ্ছি, লুকআপ ভ্যালু। তারপর হচ্ছে আমি, হ্যাঁ, লুকআপ অ্যারেটা দিব। লুকআপ অ্যারেটা কি থাকবে? কন্ট্রোল লেজার গুলো, কন্ট্রোল লেজার ওগুলো আমি লক করে দিচ্ছি রেঞ্জটা। তারপর থাকবে কি, তারপর আমার এই যে সাম ব্যালেন্স, যে মানে রানিং ব্যালেন্স যেটা, হ্যাঁ, এই যে রানিং ব্যালেন্সটা আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে আমি হচ্ছে একটা জিরো দিচ্ছি, যেন নাল ভ্যালু আসলে কি থাকে, নাল ভ্যালু আসলে যেন হচ্ছে আমার এইখানে জিরো চলে আসে। মানে ধরেন যে আমি যেই জিএলটা খুঁজতেছি, হয়তো বা এটা তাদের প্রিভিয়াস ইয়ারে ওই জিএলটা ছিল, কিন্তু এখন ইনএক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আমার ব্যালেন্স নাই আসতে পারে। সো এখানে এই জন্য আমি হচ্ছে জিরো দিয়ে দিচ্ছি। সো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডাবল ক্লিক করে দেবো, আমার ব্যালেন্স চলে আসছে। এখন এখন হচ্ছে আপনারা একদম লাস্টের দিকে দেখেন, আমি এখানে হচ্ছে পিএনএল এর আইটেম গুলো আলাদা করে নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে এফএস এর আইটেম। সো আমি হচ্ছে প্রফিট অর লস ফর দ্য ইয়ার, এটাকে আমি একটা কোড দিচ্ছি, এটা আমার নিজের সুবিধার্থে দিচ্ছি। আর বাকিগুলো তো হচ্ছে আমার ইআরপি ডেটা থেকে আসছে, এখানে হচ্ছে জিরো। এখন প্রফিট অর লস ফর দ্য ইয়ার, এটাকে আমি কি করে দিব? এটা একটা সুন্দর একটা ফর্মুলা আছে, দেখেন। হ্যাঁ, আপনি যখন পিএনএল এর আইটেম গুলাকে পুরোপুরি সাম করবেন, তখন হচ্ছে আপনার যদি ডেবিট ব্যালেন্স আসে তার মানে হচ্ছে লস, আর ডেবিট ব্যালেন্স আসলে ইআরপি তে হচ্ছে পজিটিভে আসে, আর যদি ক্রেডিট ব্যালেন্স আসে তাহলে হচ্ছে ইআরপি তে নেগেটিভ ব্যালেন্স আসে। সো আমি আমার হ্যাঁ, এখানে 4000-এর পর থেকে যে জিএল কোড গুলো, এগুলো সবগুলাই হচ্ছে কি পিএনএল এর আইটেম, আর এর উপরে যেগুলো আছে এগুলো সব হচ্ছে আমার এফএস এর আইটেম। সো এটা চার্ট অফ অ্যাকাউন্টস দেখে হচ্ছে আপনারা নিশ্চিত হয়ে নিতে পারেন। এখন আমি কি করবো, এই যে পুরা যে রানিং ব্যালেন্স গুলো আছে পিএনএল এর, এটাকে আমি সাম করি। রানিং ব্যালেন্স আমি সাম করে নিচ্ছি। সাম করে নিচ্ছি, দেখেন এখানে পজিটিভ ব্যালেন্স আসছে, তার মানে কি আমার লস এই বছরে? পজিটিভ ব্যালেন্স দেখে আসলে খুশি হওয়ার এখানে কিছু নাই, কারণ পজিটিভ ব্যালেন্স, ইআরপি তে পজিটিভ ব্যালেন্স মানে হচ্ছে লস। হ্যাঁ, আর যদি এখানে নেগেটিভ ব্যালেন্স আসতো, কারণ এটা পিএনএল এর আইটেম, এখানে ডেবিট মানে হচ্ছে পজিটিভ ব্যালেন্স, আর ক্রেডিট মানে হচ্ছে বা ইনকাম মানে হচ্ছে নেগেটিভ ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স। সো আমি এটাকে রেফারেন্সে জাস্ট খালি কি দিয়ে দেবো, এটা জাস্ট একটা সেল রেফারেন্স দিয়ে দেবো, এখান থেকে আমি সাম সামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখন হচ্ছে ফাইনাল পার্ট, যেখান থেকে আমরা একদম এক ক্লিকে পুরো এফএস মিলিয়ে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার ব্যাক এন্ড ডাটা আর্কিটেকচার, যেটার জন্য আমি ফার্স্ট নর্মালাইজেশন, সেকেন্ড নর্মালাইজেশন অথবা আননর্মালাইজ ডাটা নিয়ে দেখিয়েছি, আপনাদের বুঝিয়েছি জিনিসটা। তো আমরা একটু একটা ওভার থ্রু করি। দেখি আমি এখানে কি কি রেখেছি, দেখেন। বিএস আর পিএনএল, হ্যাঁ, পিএনএল ও সেম ভাবে ম্যাপিং করে একটা এর মাধ্যমে হচ্ছে আমার মিলিয়ে ফেলা সম্ভব, প্রপার ক্লাসিফিকেশন থাকলে, প্রপার ক্লাসিফিকেশন করতে পারলে। কিন্তু আমি আসলে পিএনএল নিয়ে কাজ করি না, আমি হচ্ছে এফএস নিয়ে কাজ করছি। সো আমি এটাই দেখাচ্ছি। এখন আমরা কি করবো, এই পুরো টেবিলটা আমরা ব্যালেন্স শিটের যে আইটেম গুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে দিব। ব্যালেন্স শিটের আইটেম গুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখন ইনসার্ট, আমরা পিভট টেবিলের মাধ্যমে উইদিন জাস্ট ওয়ান ক্লিক আমরা এটা মিলাই ফেলবো। দেখেন টিএসআর এটা রাখলাম, বিএসআর পিএনএল টা আমি হচ্ছে রানিং ব্যালেন্সটা এখানে টেনে দিচ্ছি। রানিং ব্যালেন্স জিরো, তার মানে আমার এফএস মিলে গেছে, কারণ কি এখানে ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ ইকুইটি লায়াবিলিটিস এর যে আইটেম গুলো, এগুলো সব হচ্ছে নেগেটিভ ব্যালেন্সে চলে আসছে। আর বাকি যে হচ্ছে এফএস এর মানে অ্যাসেটের যে আইটেম গুলো, সেগুলো হচ্ছে ডেবিট ব্যালেন্স বা পজিটিভ ব্যালেন্স আসছে। এক নম্বর জাস্ট, হ্যাঁ, এই রোতেই টেনে দেবো এফএস আইটেম, এফএস এর যে এলিমেন্টস গুলো আছে,
তো এখানে একটা জিনিস দেখেন, কারেন্ট অ্যাসেটটা হচ্ছে আমার নিচে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা থাকার কথা কি, এটা আইএসও আর আইএফআরএস অনুযায়ী এটা হচ্ছে থাকবে উপরের দিকে। তারপর হচ্ছে, যদিও আমার আইএসও আর আইএফআরএস নিয়ে খুব বেশি একটা নলেজ নাই, আমার অনেক নলেজের ঘাটতি আছে। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি, এটা থাকবে হচ্ছে উপরের দিকে। আর নন কারেন্ট অ্যাসেট যেটা, এটা থাকবে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট উপরের দিকে থাকবে। সো আমরা এটা আপাতত দেখিয়েছি। তারপর হচ্ছে আমি সাবহেড সাবহেড গুলো নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার পুরা ব্যালেন্স শিটটা মিলে গেল। এখন এটা আমি হচ্ছে উপর নিচ করতে পারি, সমস্যা নেই। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে আমি উপরের দিকে টেনে দিলাম, ইনটেনজিবল অ্যাসেটকে উপরের দিকে নিয়ে নিলাম, তারপর হচ্ছে আদার নন কারেন্ট অ্যাসেট যেটা আছে এটাকে উপরের দিকে টানলাম। আর ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস সেটাকে নিচের দিকে রাখলাম। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমি উপরের দিকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনভেন্টরিজকে ইন ইনভেন্টরিজকে উপরের দিকে দিচ্ছি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস নিচে। তারপর হচ্ছে ট্রেড এন্ড আদার রিসিভেবলস, এইটা থাকবে হচ্ছে অ্যাডভান্সের উপরে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমি জানি না, যদিও খুব বেশি মানে আইএসও আইএফএস এর প্রেজেন্টেশনটা নিয়ে জানি না, এটা আপনারা হচ্ছে সুবিধা মতো করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে রিটেইনড আর্নিংস কোথায় থাকবে না, শেয়ার ক্যাপিটাল থাকবে সবার উপরে। শেয়ার ক্যাপিটাল, রিটেইনড আর্নিংস থাকবে উপরে, জেনারেল রিজার্ভ নিচ্ছে। তারপর হচ্ছে লং টার্ম লোন, এটা একটাই আইটেম আছে। তারপর হচ্ছে ব্যাংক ওভারড্রাফট এটা, হ্যাঁ, এটা আমি যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে আমি কি করলাম, গ্র্যান্ড টোটালটা এটা হচ্ছে পিভট টেবলের ডিজাইন থেকে, হ্যাঁ, ডিজাইন থেকে গিয়ে এখানে গ্র্যান্ড টোটালটা অফ করে দিব। আর আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আপনার সাব টোটাল গুলো দেখার জন্য, আমি হচ্ছে শো অল সাব টোটালস এট টপ। তখন আমার কি হলো, যে সাব টোটালসটা আমার দেখাচ্ছে, যে নন কারেন্ট অ্যাসেটে। এটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, তাইলে হচ্ছে চলে আসবে রিফ্রেশ। হুম। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেটেরটা, হ্যাঁ, এটা হচ্ছে নিচের দিকে আসছে, আমি এটা হচ্ছে উপরের দিকে দিতে হবে। সাব টোটাল, এটা বটম না, এটা উপরের দিকে দিচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন, অ্যাসেটটা হচ্ছে উপরের দিকে চলে গেছে, তারপর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, আমি এটা বোল্ড করে নিচ্ছি। কারেন্ট অ্যাসেট, এটাকে আমি বোল্ড করে নিচ্ছি। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি বোল্ড করে নিচ্ছে। তারপর হচ্ছে এটাকেও বোল্ড করে নিচ্ছে। তারপর এটাকে আমি বোল্ড করে নিচ্ছি। সো এখানে একটা ইস্যু যে হচ্ছে, কেন আমার এখানে নেগেটিভ ব্যালেন্স গুলো আসলো। সো এটা আমি পজিটিভ ব্যালেন্স দিয়ে হচ্ছে দেখাতে পারি, এটা খুব বেশি একটা বিগ ডিল না। আমি জাস্ট কি করবো, আমি হচ্ছে আমার মাস্টার গ্রুপিং এ যাব। মাস্টার গ্রুপিং এ গিয়ে এখানে সমান দিয়ে, যেটা হচ্ছে আমার অ্যাসেট আইটেম, এগুলো আমি হচ্ছে, আচ্ছা, এখানে আগে একটু ফিল্টার করে নিই, হ্যাঁ। তো হচ্ছে আমার যেটা অ্যাসেট আইটেম, আমার অ্যাসেট আইটেম যা আছে সেগুলোকে আমি সমান দিব, দিয়ে জাস্ট হচ্ছে ওই ব্যালেন্সটাই রাখবো, ব্যালেন্স। এটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ টেনে দিচ্ছি। এখানে যা আছে সবগুলাই কি আমার অ্যাসেট, জাস্ট যেভাবে আছে আমি সেভাবেই রাখছি। তারপর আমি কি করবো, যেগুলো হচ্ছে আমার নেগেটিভ ব্যালেন্স, অর্থাৎ লাইবিলিটিজ এর, আচ্ছা, অ্যাসেটের মধ্যে হচ্ছে দুইটা ব্যালেন্স হচ্ছে আসবে, নেগেটিভ আসবে, যেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে, আর হচ্ছে পিপির ক্ষেত্রে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, এই যে এইটা, হ্যাঁ, পিপির আন্ডারে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা নেগেটিভ ব্যালেন্স আসবে। আর হচ্ছে যেটা ইনটেনজিবল অ্যাসেটের আন্ডারে আসবে। আচ্ছা, এখন আমি কি করবো, এখন করবো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখুন এখানে কি আছে, প্রত্যেকটাই কি আছে আমার নেগেটিভ ব্যালেন্স। সো আমি এটাকে পজিটিভ করে দেবো, -1, জাস্ট ইনটু দিয়ে আপনি এই সেল রেফারেন্সটা দিয়ে দেন। এখন হচ্ছে টেনে দিবেন। এখন এটাকে কি করে দিবেন, অ্যাকাউন্টিং ফর্মে নিয়ে দিবেন। সো আমার এটা পজিটিভ ব্যালেন্সে চলে আসছে।
সো এটাকে আমি দিচ্ছি যে প্রপার প্রপার প্রেজেন্টেশন সাপোজ প্রপার প্রেজেন্টেশন। ঠিক আছে, এখন আমি কি করব, যদি হচ্ছে, আচ্ছা আগে যে আমরা এই পিভট টেবিলটা করেছি, এখানে হচ্ছে আমরা আসলে টেবিলের রেঞ্জটা আসলে দেইনি। হ্যাঁ, সো এখান থেকে আমরা টেবিলের রেঞ্জটা দেখি আহ করতে পারি কিনা, বাড়াইতে পারি কিনা। টেবিলের রেঞ্জ, টেবিলের রেঞ্জ, পিভট টেবিল অপশন থাকে। কারণ আগে যদি আমি হচ্ছে রেঞ্জটা বাড়ায় রাখতাম, এখানে জাস্ট খালি রিফ্রেশ বাটনটা দিলে হচ্ছে চলে আসতো। আচ্ছা যাই হোক, এটার হয়তোবা কোনো অপশন আছে, কিন্তু আমি ওটা খুঁজে পাচ্ছি না। এখন আমি ওই টিভিটাই আমি সিলেক্ট করছি। হুম, ওইটাই সিলেক্ট করছি। টোটাল আমি আরেকটা হচ্ছে দেখাচ্ছি। সেন্সার, ইনভার্ট, টেবিল রেঞ্জ। আমি এখন কি করবো, বিএসও পিএনএল। এখানে দেখেন, এখানে রানিং ব্যালেন্সেরটা টানবো, এটা আসবে জিরো, কিন্তু প্রপার প্রেজেন্টেশনেরটা এখানে কি আসবে না, এখানে হচ্ছে দুটা এখন যোগ হয়ে গেছে, এই কারণে হচ্ছে হ্যাঁ ডাবল চলে আসছে আর কি, অর্থাৎ এখানে আহ, দুইটা মিলাই চলে আসছে। তো আমি হচ্ছে ব্যালেন্স গুলো টানতেছি, এটা নিয়ে ব্যবহার কিছু নাই, মিলে গেছে আমার এফএস ইনশাল্লাহ। এই যে এফএস এলিমেন্টস গুলো টেনে দিচ্ছি। তারপর হচ্ছে আচ্ছা এফএস এলিমেন্ট গুলো আমি একটু ক্লাসিফাই করে নিচ্ছি, এটা উপরে নিবো জাস্ট আগের মতো। শেয়ার হোল্ডার সিকিউরিটি এটা উপরের দিকে থাকবে। নন কারেন্ট লাইবিলিটিস উপরের দিকে, কারেন্ট লাইবিলিটিস নিচের দিকে। আমি গ্র্যান্ড টোটাল অফ করে দিচ্ছি, সাব টোটালটা অন করে দিব, টপ। তারপর আমি সাব হেড গুলো একদম হচ্ছে নিচে দিচ্ছি। তো আমরা পুরা এফএস দেখেন, এখানে সবকিছু আমার ঠিক আছে। এখানে এখানে জাস্ট কি করেছি আমি, পজিটিভ ব্যালেন্স, মানে মানে পজিটিভ ব্যালেন্স গুলো যেন সব বলে সেভাবে দেখিয়েছি। এখানে শেয়ার হোল্ডার সিবিটা কেন নেগেটিভ আসলো, কারণ লসের মধ্যে যাচ্ছে কোম্পানি, সেই কারণে। হ্যাঁ, আচ্ছা এগুলো আপনার টেনে হচ্ছে প্রপারলি প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবে। এখন আরেকটা ছোট্ট একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের কাজে লাগতে পারে। আপনারা সামনে এটা থেকে, এই মাস্টার গ্রুপিং টেবিল থেকে আপনারা আহ, এইভাবে হচ্ছে মিলাইতে পারেন লাইন আইটেম গুলো দিয়ে। হ্যাঁ, আমি এখানে আগে থেকে হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের ফর্মুলা গুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট আমি সাম দিয়ে ওই ব্যালেন্স গুলো নিয়ে আসবো সামনে। আমার রেঞ্জ হচ্ছে মাস্টার গ্রুপিং থেকে নিব আমি এটা, কারণ হচ্ছে আমি লাইন আইটেম ধরে করছি, সো আমি লাইন আইটেমের রেঞ্জটা নিব। এই যে লাইন আইটেম, এটাকে আমি লক করে দিচ্ছি, ক্রাইটেরিয়া দিচ্ছি হচ্ছে, এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি ব্যালেন্সটা দিব, ব্যালেন্স। ব্যালেন্স আমি নিব যেটাতে আমি প্রপারলি প্রেজেন্ট করছি, সাপোজ এই ব্যালেন্সটা। আমি এই রেঞ্জটাও লক করে দিচ্ছি। আর লক করার ফর্মুলাটা হচ্ছে ফাংশন F4, মানে কিবোর্ড শর্টকাট। সো আমি এখন জাস্ট খালি ডুপ্লিকেট করে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি ফর্মুলাটা। এইখানে ফর্মুলাটাকে পেস্ট করে দিচ্ছি, এইখানে করে দিচ্ছি। আর উপরের ফর্মুলা গুলো আমার অলরেডি সাম গুলা দেওয়া ছিল, কিভাবে করতে হবে না। সো আলটিমেটলি এখন দেখেন আমার যে হচ্ছে ব্যালেন্স এইটা মাইনাস হচ্ছে এইটা, ইজ জিরো। সো আলটিমেটলি আমার ব্যালেন্স শিট একদম প্রপারলি মিলে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা একটা ট্রায়াল ব্যালেন্স থেকে, একদম র ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে পারবেন। এন্ড সবচেয়ে মজার জিনিস হচ্ছে ডাম্প জিএল থেকে এটা করা পসিবল। ডাম্প জিএল থেকে এটা করা পসিবল, কিন্তু ডাম্প জিএল দিয়ে একটা লিমিটেশন আছে, হচ্ছে এক্সেলে আপনার 1 মিলিয়ন র নিয়ে কাজ করা যায়। হুম,
ওয়ান মিলিয়ন রো নিয়ে কাজ করা যায়, কিন্তু এর মধ্যে দেখছি আমি একটা ক্লায়েন্টের ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে 3.5 লাখ জিএল নিয়ে 3.5 লাখ রো নিয়ে কাজ করেছিলাম। কিন্তু ওই ক্ষেত্রে দেখছি যে এটার এক্সেলে হ্যাং করে, এই ডাম্প জিএল রান করতে গেলে, এটা নিয়ে কোনো অ্যানালাইসিস করতে গেলে, যার কারণে এটা হচ্ছে দরকার হয় কি পাওয়ার কোয়েরি আর পাওয়ার পিভট। পাওয়ার কোয়েরি, পাওয়ার পিভট, তারপর ডাটা মডেলিং এর মাধ্যমে এইটা একদম পুরো ডাম্প জিএল মানে ডে টু ডে ওয়াইজ যে ট্রানজাকশন, ওইটাকে আপনি প্রপার ম্যাপিং এর মাধ্যমে একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এফএসএ আপনি এটা প্রেজেন্টেশন ব্যালেন্স গুলা মানে সামারিটা নিয়ে আসতে পারেন। মানে ওই যে ফার্স্ট ফার্স্টে আমি বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে আসলে একটা সামারি, একটা প্রেজেন্টেশন, যে ব্যাক এন্ডে কিছু ডাটা থাকে, ওই ডাটাগুলোরে প্রসেস করে ওটা ক্লাসিফাই রিক্লাসিফাই করা লাগে, রিক্লাসিফাই করে ওগুলো লাইন আইটেমে, প্রপার লাইন আইটেমে ধরাইতে হয়, তারপর হচ্ছে আপনার এইখানে সরাসরি চলে আসবে। সো সো মেইন হচ্ছে ডাটা আর্কিটেকচারটা এইটা, এইটা যদি আপনারা প্রপারলি বুঝতে পারেন, তারপর হচ্ছে আপনার র টিভি থেকে কিভাবে আমরা সান টিভিটা প্রিপেয়ার করেছি, এটা জাস্ট কোনো কিছু না, এটা হচ্ছে আপনার এই কন্ট্রোল জিএলটা হচ্ছে বারবার রিপিট করা আছে। সো এটা আমার একবার নিয়ে আসা, এবং এই যে একবার যে নিয়ে আসলাম, কিন্তু আমার যে বারবার যে যখন জিএলটা ছিল ওই সময় যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা এখানে আসছে কিনা, এটার জন্য আমি আরেকটা একটু চেক দিতে পারি। সাপোজ হচ্ছে আমার এই যে 1032 আমার রানিং ব্যালেন্সটা না, এইটা ধরি, হ্যাঁ, 1061তে আমার রানিং ব্যালেন্স ছিল কত, এইটা। সো আমি এটা একটু কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমার হচ্ছে রটিভিতে গেলাম, রটিভিতে গিয়ে আমি 1062টা ফিল্টার করবো। এই যে হচ্ছে 1062। হুম, 1000 তো আরেকটু দেখছি, আচ্ছা এটা 1061 ছিল, সরি। তো সাম টিভি থেকে আমি 1061 নাম্বার জিএলটা সিলেক্ট করছি। আমি এখন কি করবো, র টিভিতে যাবো, র টিভিতে গিয়ে দেখবো 1061 জিএল এ আমার কত ব্যালেন্স ছিল। 1061, এটাতে আমার কত ব্যালেন্স ছিল দেখেন, এখানে আমার ক্লোজিং ব্যালেন্স কত ছিল, ডেবিট ক্রেডিট হয়ে এই ব্যালেন্সটা ছিল 18,742,720। সো আমি সামটেবিতে দেখি, সামটেবিতে আমার সেম ব্যালেন্সটাই আছে। তার মানে আমার ফর্মুলা ঠিকভাবে কাজ করেছে, হ্যাঁ, আর আমি প্রপারলি এটা নিয়ে আসতে পেরেছি। সো ওয়ান লাস্ট স্নেক পিক হচ্ছে আরেকটা, যে আমরা যদি হচ্ছে ডাম জিএল নিই, সো ডাম জিএল নিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর অ্যানালাইসিস করতে পারবো কিভাবে, কারণ ডাম জিএল এ আমার ডে টু ডে ওয়াইজ ট্রানজেকশন থাকে, ওইখান থেকে আমি দেখতে পারবো যে কোন ডেতে ট্রানজেকশন বেশি হয়েছে, মানে স্যাটারডেতে হয়েছে নাকি সানডেতে হয়েছে। এভাবে আপনার হচ্ছে উইকেন্ডের ট্রানজেকশন গুলাকে হচ্ছে আপনার ক্লাসিফাই করতে পারবেন, বা ওইখান থেকে কোন ভাউচার গুলাতে হচ্ছে আপনার আহ কোন ভাউচার গুলা হচ্ছে উইকেন্ডে ক্রিয়েট করা হয়েছে, অথবা উইকেন্ডে হচ্ছে আপনার পোস্টিং দেওয়া হয়েছে, কোন ইউজার আইডি গুলা পোস্টিং দিচ্ছে, কোন পার্টির সাথে কতটুকু লেনদেন হয়েছে, এটা পুরা জিএলটা অ্যানালাইসিস করতে পারবেন আপনি হচ্ছে ডাম জিএল থেকে। সো ডাম জিএল অ্যানালাইসিস, এটা নিয়েও হচ্ছে আমি একটু দেখিয়ে দিই, যদি এখানে থাকে, হ্যাঁ, এইখানে আছে হচ্ছে একটা জিএল, এখানে কিন্তু পুরো সবগুলা জিএল নাই, দেখেন এখানে আমার পুরো 284টা জিএল আছে। 284টা জিএল এর সাব জিএল নিয়ে এবং ওদের ট্রানজেকশন নিয়ে অনেক বড় ডেটা হবে, প্রায় 3.5 লাখ, 5 লাখ, 6 লাখ রুয়ার ডেটাও হইতে পারে। সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার মোবাইল, মানে এমএফএস, যেগুলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, যে প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো আছে, ওদের সবচেয়ে এই রোগুলা হচ্ছে বেশি হয়, কারণ ওদের হচ্ছে ডে টু ডে ওয়াইজ ছোট ছোট অনেক ট্রানজাকশন থাকে। সো তাদের দেখা যায় যে পিরিয়ড এন্ডে প্রায় হচ্ছে 1 crore বা এর চেয়ে উপরে হচ্ছে আপনার তৈরি হয়। যেরকম আমি ইয়ার ক্ষেত্রে যে এআই কে জিজ্ঞেস করেছিলাম, জেমিনিকে জিজ্ঞেস করেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ট্রানজাকশন হয় কোন ইয়াতে, সো ও বলেছিল ডেবিট কার্ড আর মাস্টার কার্ড। ডেবিট কার্ড এন্ড মাস্টার কার্ডে ওইখানে প্রায় আপনার 1 বিলিয়নেরও চেয়েও বেশি ট্রানজাকশন থাকে, হ্যাঁ, একটা পিরিয়ড এন্ডে। সো ওইগুলা নিয়ে কাজ করা আরো বেশি জটিল ব্যাপার, ওইগুলা নিয়ে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং ছাড়া ওইগুলা নিয়ে আসলে কাজ করা পসিবল না। বাট যেগুলোতে হচ্ছে মনে করেন যে ইভেন 1 crore অথবা 2 crore 5 crore ডেটা নিয়েও কাজ করা অ্যাকচুয়ালি পসিবল, যদিও এর লিমিটেশন হচ্ছে 1000-এর মধ্যে, কিন্তু এটা কাজ করতে হবে আমার আপনার পাওয়ার কোয়েরি অথবা ইয়ার মাধ্যমে, ডেটা মডেলিং এর মাধ্যমে,
হ্যাঁ, তো এইখানে আমি জাস্ট হচ্ছে একটা জিএল এর ট্রানজাকশন গুলো আমি দেখিয়েছি। একটা জিএল এ দেখেন এখানে কতগুলো ট্রানজাকশন আছে। এখানে ট্রানজাকশন আছে আমার টোটাল 482টা। হ্যাঁ, 482টা ট্রানজাকশন। এখন প্রত্যেকটা ভাউচার মানে কিন্তু এক একটা ট্রানজাকশন না, প্রত্যেকটা ভাউচার মানে এক একটা ইকোনমিক ইভেন্ট। ওই ইকোনমিক ইভেন্ট গুলোতে অনেকগুলা হচ্ছে আপনার ইয়া থাকতে পারে, পার্টি থাকতে পারে। সো প্রত্যেকটা পার্টি ওয়াইজ হচ্ছে আমার ট্রানজাকশন হয়। ট্রানজাকশনটাকে অর্থাৎ কতবার ডেবিট হচ্ছে কতবার ক্রেডিট হচ্ছে এটা হচ্ছে আমার ট্রানজাকশন। সো এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার টোটাল রো আছে আমার 482টা। 482টা, এখানে কি আমার 482টাই পার্টি আছে? না, এখানে আমার পার্টি মাত্র আছে হচ্ছে এই 10টা। এই 10টা পার্টির সাথে আমার ট্রানজাকশন হচ্ছে। দেখেন আমার এখানে কত সুন্দর অ্যানালাইসিস করা যায় যে হচ্ছে আমার জুলাই আমি কতটুকু ট্রানজাকশন, আমার হচ্ছে কোন পিরিয়ডে আমি কোন মাসে কতটুকু ট্রানজাকশন হচ্ছে। সবচেয়ে বেশি ট্রানজাকশন হচ্ছে আমার ফেব্রুয়ারিতে। অবভিয়াসলি রিজন ছিল, আপনি তখন ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করতে পারবেন যে কেন ফেব্রুয়ারিতে বেশি ট্রানজাকশন হলো, তারপরে গুলাতে হচ্ছে কম, তারপর আবার মেয়ের পরে আবার জুনে হচ্ছে ট্রানজাকশন বেশি। হুম, সেটা আপনি জিজ্ঞেস করতে পারবেন। তারপরে এখানে আমি নিয়ে আসছি যে ডাচ বাংলা অর্থাৎ এই ইয়ার থেকে সে হচ্ছে, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, তার মানে হচ্ছে পেমেন্ট। সে হচ্ছে পেমেন্ট কতটুকু দিচ্ছে, তারপর হচ্ছে রিইম্বার্সমেন্ট, না রিইম্বার্সমেন্ট এটা হচ্ছে আপনার ইয়া মানে এখন হচ্ছে কতটুকু ক্রেডিট ব্যালেন্স, মানে তার কতটুকু লাইবিলিটি বাড়ছে বা কতটুকু লোন নিচ্ছে। হ্যাঁ, এতটুকু লোন নিছে আর এতটুকু হচ্ছে সে কি করছে, পেমেন্ট দিচ্ছে। সো তার কি নেট লাইবিলিটিটা তার বেশি। সো এইভাবে আপনি হচ্ছে এটা অ্যানালাইসিস করতে পারবেন। তো আসলে ডাম্প জিএল থেকে আরো অনেক বেশি হচ্ছে ইনসাইটস বের করা পসিবল, কারণ ডাম্প জিএল এর ডে টু ডে ওয়াইজ হিউজ পরিমাণ ট্রানজেকশনের হচ্ছে ডেটা থাকে। আপনি এটা আলটিমেটলি যদি হচ্ছে আপনার ডেটা ইন্টিগ্রিটি থাকে, ওদের ইআরপি তে যদি সঠিকভাবে ওরা এন্ট্রি দেয়, তারপরে এটার উপরে যদি কন্ট্রোল থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ডাম্প জিএল এর সব হিস্ট্রি আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে উইকেন্ডে পোস্টিং দিচ্ছে কিনা, তারপর হচ্ছে আপনার অ্যাসোডি রিস্ক আছে কিনা, অর্থাৎ মেকার চেকার যে হচ্ছে পোস্টিং দিচ্ছে সে আবার অ্যাপ্রুভ করতেছে কিনা, ওইগুলো অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আপনি দেখতে পারবেন যে কোন ভেন্ডরের সাথে তার হচ্ছে ট্রানজাকশন বেশি, হ্যাঁ, কার সাথে বেশি খাতির সাথে, তারপর হচ্ছে আপনার কার কাছে কত টাকা হচ্ছে আপনার পায়, বা হচ্ছে হলো, বা কোন ভেন্ডরের সাথে মনে করেন যে ম্যানেজমেন্টের হচ্ছে খাতির সাথে বেশি, তারা দুইবার হচ্ছে আপনার দিয়ে দিল, হ্যাঁ, পেমেন্ট দিয়ে দিল। সো এটা ডুপ্লিকেট পেমেন্ট গুলো হচ্ছে আপনি অ্যানালাইসিস করে ধরতে পারবেন। সো ডাম জিএল নিয়ে আসলে এখানে আমি দেখাতে পারছি না, কারণ অলরেডি আমি অনেক টাইম নিয়ে ফেলেছি। এরপরে আছে হচ্ছে এক্সেলের কিছু হচ্ছে লিমিটেশনস আছে। আহ, যেহেতু হচ্ছে মানে 1 কোটি ডাটা নিয়ে কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে ওই আমার পাওয়ার কোয়েরি অথবা ডেটা মডেলিং ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে সেটা অনেক বেশি হচ্ছে টাইম কনজিউমিং হবে। সো আমি আজকে এই পর্যন্ত ক্লোজিং করছি। ইনশাল্লাহ নেক্সট কোনোদিন যদি অন্য কোনো টপিক নিয়ে কথা হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে, মানে আপনাদের সাথে এটা ডিসকাস করার বা নলেজ শেয়ার করার ট্রাই করব। আর আমি আসলে আমার প্রেজেন্টেশনের সময় অনেক বেশি ইনকনফিডেন্ট ছিলাম, আনকমফোর্টেবল ফিল করছিলাম। সো আমি সবকিছুই গুলমাল পাকিয়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি। আর এইখানে আমার মনে হয় এই সেশন গুলো হলো আরো বেশি জরুরি। এই সেশন গুলো হলে আমাদের মধ্যে নলেজ শেয়ারিং এগুলো বাড়তো। সো এই জিনিসগুলো আসলে যদি জানতে পারতাম, আর মানে ক্রিটিক্যালি এই জিনিসগুলা অ্যানালাইসিস করতে পারলে, হ্যাঁ, আরো অনেক বেশি হচ্ছে ইনসাইটস বের করে নিয়ে আসতে পারতাম। যেরকম এই ডাম্প জিএল, ডাম্প জিএল দিয়ে আমরা কি করতে পারি, রিস্ক গুলা, রিস্ক কোন কোন মানে এরিয়াতে আমরা হচ্ছে ইয়া করতে পারি, ভাউচার গুলা দেখতে পারি, মানে আমার রিস্ক এরিয়াটা আইডেন্টিফাই করা যায়। এমনিতে আমরা কি করি, 20-50টা বা 100টা বা হচ্ছে 200টা ভাউচার হচ্ছে আমরা র্যান্ডমলি হচ্ছে চুজ করি, যেটা লটারির টিকিটের মতো। সেখানে আপনার হচ্ছে রিস্ক থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আমরা যখন ডাম্প জিএলটা অ্যানালাইসিস করে ওইখান থেকে রিস্ক আইডেন্টিফাই করে ওই জিএল গুলো আমরা রিকুইজিশন দিব, তখন আমাদের অডিট মানে তখন আমাদের অডিট অবজারভেশন অনেক বেশি চলে আসবে এবং অডিটের উপরে এবং আমরা হচ্ছে আরো বেশি আমাদের পার্টনার স্যাররা বা হচ্ছে আমাদের ডিরেক্টররা আরো বেশি হচ্ছে কনফিডেন্স পাবেন আমাদের কাজের উপরে। সো অ্যাকচুয়ালি আমার এক্সটার্নাল কাজের খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো এক্সটার্নাল করতে পারি নাই। সো আমি আসলে খুব এটা ভালো বলতে পারছি না যে আমি আসলে এটা কতটুকু ঠিক বলতে পারছি। সো যদি হচ্ছে ভুল ভ্রান্তি হয়,
হ্যাঁ, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের সময় আমি অনেক নার্ভাস থাকার কারণে আপনাদের অনেকটা টাইমে আমি ওয়েস্ট করেছি। এটার জন্য আমি মানে খুবই রিগ্রেট করছি, এবং আমি আমি অ্যাপোলোজাইজ করছি সবার কাছে। সো থ্যাংক ইউ।